গাছে জল দিয়ে সঞ্জু দেখালো কামাল। পেল ও সোনার ফল, বদলে গেল ওর অবস্থা। লোভে পড়ে কিশোর করল গাছের ওপরে আঘাত, শিখল ও বড় শিক্ষা, খারাপ হয় লোভের ব্যবহার। পরিশ্রম, সত্যতা আর দয়াতে বদল গ্রামের অবস্থা। জাদু নয়, ভালো হৃদয়ে লুকিয়ে আছে আসল কামাল। তীব্র রোদ আছে, সরজুর ঝুপড়ি ছোট আর পুরনো। মাটির দেয়ালে দাগ আছে, ছাদে শুকনো গাছ ঝরে যাচ্ছে। বৃষ্টি হয়নি, এই জন্য মাটিতে ধুলো উঠছে। সরজু বেঞ্চে বসে আছে, ও নিজের খালি হাতটাকে দেখছে। ও খুবই উদাস আর পরিশ্রান্ত। চম্পা ঝুপড়ি থেকে বাইরে এলো। ও একটা মলিন ড্রেস পরেছিল, ওর হাতে একটা ছোট মাটির ঘড়া আছে। ও আস্তে আস্তে চলছিল যাতে জল পড়ে না যায়। ও নিজের বাবার কাছে গিয়ে বসলো। ও দেখলো যে সরজু চিন্তিত। ও হালকা হাসি দিল যাতে ওর একটু ভালো লাগে। সরজু শুকনো রুটি ওঠালো। ও ওটাকে দুভাগে ভাগ করলো। বড় অংশ চম্পাকে দিল। চম্পা রুটি দেখলো। ও জানতো যে ওর বাবাও ক্ষুধার্ত। ও রুটি আবার ফেরত দেওয়ার চেষ্টা করলো, কিন্তু সঞ্জু না করে দিল। ও চাইতো যে চম্পা প্রথমে খায়। চম্পা বাবু, এই রুটিটা খেয়ে নাও। আজকে আমাদের কাছে শুধু এটুকুই আছে। কালকে আমি জঙ্গল যাব, তো তাহলে আরো কাঠ নিয়ে আসবো। আর যখন আমি বাজারে বেচবো, তাহলে আমরা ভর পেট খাবার খাবো। না বাবা, তুমিও খাও। তুমি সারাদিন কাজ করো, আমার জোরে খিদে পায়নি। ভগবান আমাদের সাহায্য নিশ্চয়ই করবে, তুমি চিন্তা করো না। তুমি খুব ভালো মেয়ে, তোমার কথা শুনে আমি শক্তি পাই। শুধু একটু ধৈর্য রাখো, ভালো দিন নিশ্চয়ই আসবে। চম্পা মাথা নাড়িয়ে মেনে নিল। সরজুও ওর দিকে তাকিয়ে মাথা নাড়ালো। কিছুক্ষণ পর সরজু ধুল ভরা রাস্তা দিয়ে চলছিল। ওর কাঁধে ওর কুড়ুল ছিল। ও একটা বড় বাড়ির বাইরে কিশোরকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কিশোর চমকদার জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে। ও কিশোরকে দেখে হাসতে লাগলো। কিশোরের নিজের বিলাসিতা দেখাতে ভালো লাগতো। ও সরজুর পুরনো জামা কাপড়ের দিকে ইশারা করলো আর মুখ বানালো। সরজু কিচ্ছু বলল না, ও শুধু আগে চলতে লাগলো। ও নিজের প্রতিবেশীর সাথে ঝগড়া করতে চায়নি। ও নিজের মেয়ের জন্য কাঠ খোঁজাতেই ব্যস্ত ছিল। আরে ও সরজু, কোথায় যাচ্ছ এরকম খালি হাতে? মনে হচ্ছে আজকেও তুমি শুকনো কাঠই পাবে। আমার মতন পরিশ্রম করো, যাতে হয়তো তুমি ভবিষ্যতে ভালো খাবার পাও। সবার নিজের কপাল হয়, বুঝলেন? আমি আমার পরিশ্রমে খুশি। ভগবান সবার ভালো করবে। ভগবান তারই ভালো করে যার কাছে বুদ্ধি থাকে। যাও, গিয়ে তোমার কাজ করো। সরজু ওর মজা ওড়ানোতে দুঃখী হলো, কিন্তু চুপ রইল আর ওখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সরজু সবুজে ভরা জঙ্গলের ভেতরে গভীরে পৌঁছে গেল। গাছগুলো অনেক উঁচু উঁচু। ও পাখির আওয়াজ শুনতে পেল। ও মাটিতে শুকনো শাখা খুঁজতে লাগলো। ও সবুজ গাছদের কাটতে চাইছিল না। ও জঙ্গলকে সম্মান করত। ওর খুব গরম লাগছিল। ও নিজের মুখের ঘাম পুছল আর অনেক বড় বড় গাছের পাশ দিয়ে চলে গেল। তখনই হঠাৎ ও কিছু একটা অদ্ভুত দেখলো। একটা ছোট খালি জায়গায় একটা গাছ দাঁড়িয়ে আছে, যাকে দেখে খুব অসুস্থ লাগছে। তাতে একটাও সবুজ পাতা নেই। তার শাখাগুলো পাতলা আর খয়েরি রঙের। মনে হচ্ছে যেন ওই গাছটা শুকোতে চলেছে। ওর আশেপাশের জমি খুবই শক্ত আর শুকনো। সরজু থেমে গেল। ও শুকনো গাছটা দেখতে লাগলো। ওর মনে ব্যথা হলো। ও নিজের ক্লান্তি ভুলে গেল। ও নিজের ক্ষুধাও ভুলে গেল। ওই গাছটার সাহায্য করতে চাইছিল। ও গাছের ছালটা ছুঁলো। ছাল খুবই গরম। ও, এই গাছটা তো শুকিয়ে শুকিয়েই মরে যাচ্ছে। জঙ্গলের এই কোণে একে কেউ জলই দেয়নি। যদি আমি ওকে জল না দিই, তাহলে আজই ও শুকিয়ে যাবে। আমাকে এর জন্য কিছু করতে হবে। সরজু সেখান থেকে জল খোঁজার জন্য আগে এগিয়ে গেল। সরজু একটা ছোট পুকুর দেখতে পেল। জল পরিষ্কার আর ঠান্ডা। ওর কাছে কোনো বালতি নেই, কাছে শুধু একটা ছোট মাটির ঘড়া আছে। ও ওটাতে জল ভরল। তারপর তাড়াতাড়ি ও শুকনো গাছের দিকে দৌড়ে গেল। ও গাছের শাখায় জল দিল। ও অনেকবার
নদী আর গাছের মাঝখানে আসা যাওয়া করলো। ও জোরে জোরে দৌড়াচ্ছিল, ওর শ্বাস দ্রুত চলছিল, ওর পা ব্যথা করছিল, কিন্তু ও থামলো না। ও ঘোড়া ভরতে লাগলো, গাছের কাছে এলো আর জল ঢালতে লাগলো। ওই কাজটা অনেকক্ষণ ধরে করে যেতে লাগলো। ও গাছের সামনে শুকনো পাতাগুলো সরিয়ে দিল। ও মাটির মধ্যে একটা ছোট গর্ত করলো যাতে জল ওখানেই থামে। ও গাছের সাথে কথা বলছিল, ও গাছটাকে একটা ছোট বাচ্চার মতো সামলাচ্ছিল। ওর আশা ছিল যে এই গাছটা বেঁচে যাবে। আরো একটু জল খেয়ে নাও বন্ধু, আমি তোমাকে এইভাবে মরতে দেব না। শুধু একটু হিম্মত রাখো, কালকে আমি আবার আসবো আর তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো। তুমি নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এখন গাছকে দেখে মনে হচ্ছে একটু ভালো অবস্থায় আছে। সার্জু একটা ছায়াদার গাছের নিচে বসে গেল। ও খুবই ক্লান্ত ছিল। তখনই হঠাৎ সেই শুকনো গাছ থেকে একটা সুন্দর আলো বেরোলো। আলো খুবই সুন্দর। সার্জু অবাক হয়ে গেল। ও দাঁড়িয়ে পড়ল আর নিজের চোখ রগড়াতে লাগলো। ওর মনে হলো ও হয়তো কিছু ভুল দেখছে। ওই আলো থেকে এক বুড়ো মানুষ বেরিয়ে এলো। ওর লম্বা সাদা দাড়ি আছে। উনি একটা চমৎকার জামা কাপড় পরেছেন। ওনার চেহারা খুব শান্ত আর দয়ালু দেখাচ্ছে। উনি একজন সাধু। উনি সার্জুকে দেখে হাসলেন। ওনার পেছনে শুকনো দাঁড়ানো গাছ হঠাৎ সবুজ পাতায় ভর্তি হয়ে গেল। একই মুহূর্তে তার উপরে অনেক পাতা গজিয়ে উঠল। সার্জু ভয় পেয়ে গেল। ও এক পদক্ষেপ পিছনে সরে গেল। তখনই বুড়ো লোক নিজের হাত ওঠালো। ভয় পেও না সার্জু, আমি এই জঙ্গলের দেবতা। আমি তোমার দয়া দেখেছি। তুমি নিজেই ক্ষুধার্ত ছিলে, তাও তুমি এই গাছের প্রাণ বাঁচিয়েছ। তোমার এই নিঃস্বার্থ ভাবনার জন্যই আমি প্রসন্ন হয়েছি একদম। প্রণাম বাবা, আমি তো শুধু সেটাই করেছি যেটা সঠিক ছিল। কারো তেষ্টা বোঝানো আমার ধর্ম। আপনি কে? আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। এই গাছটা এখন থেকে তোমার ভাগ্য বদলে দেবে। এটা কোনো সাধারণ গাছ না, এটা একটা জাদুই গাছ। সাধু নিজের লাঠি দিয়ে গাছটা ছুঁলো। ছোট ছোট হলুদ ফল পড়তে লাগলো। এটা কোনো সাধারণ ফল না, এটা চকমকে সোনা দিয়ে তৈরি। সঞ্জু নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। ও এর আগে কখনো সোনা দেখেনি। একটা সোনার ফল পড়ে সরজুর হাতে এলো। ওটা খুব ভারী। সাধু সরজুকে একটা চেতাবনী দিল। এই নাও সরজু, এটা তোমার সততার ফল। এই গাছটা তোমাকে প্রত্যেক সপ্তাহে একটা সোনার ফল দেবে, কিন্তু মনে রাখবে লোভ কখনো করো না। যদি তুমি লোভী হও তাহলে এই গাছটা আবার শুকিয়ে যাবে। একে অন্যদের সাহায্যের জন্য ব্যবহার করো। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই সোনার ব্যবহার শুধু নিজের প্রয়োজনীয়তা আর অন্যের ভালোর জন্যই করব। আপনার অনেক অনেক ধন্যবাদ। এইটুকু বলেই সাধু হাওয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। সরজু ওখানেই দাঁড়িয়ে থাকলো, অবাক আর চুপ হয়ে। সন্ধেবেলায় সরজু বাড়ি ফিরল। ওকে খুব খুশি দেখাচ্ছিল। সরজু চম্পাকে সোনার ফল দেখালো। চম্পা অবাক হয়ে গেল। ও সোনাটা ছুঁলো। ওর মনে হলো যেন এটা চমৎকার। দুজনে একসাথে বসলো আর ভাবলো যে সোনার কি করা উচিত। বাবা, এটা কি সত্যি আসল সোনা? আমাদের এখন আর কখনো না খেয়ে থাকতে হবে না। আমরা নিজেদের ছাদ ঠিক করব আর নতুন জামা কাপড় আনবো। হ্যাঁ বাবু, কিন্তু বাবা বলেছে যে আমাদের লোভ করা উচিত না। আমাদের যতটা প্রয়োজন ততটাই করা উচিত। বাকিটা আমরা ধর্মের হাতে ছেড়ে দিই বাবু। চম্পা হ্যাঁতে মাথা নাড়ালো। এখানেই দিন শেষ হলো। পরের দিন সরজু বাজারে গেল। ও সোনার একটা ছোট টুকরো বিক্রি করলো। ও অনেক টাকা পেয়ে গেল। ও চাল আর ডালের বস্তা কিনলো। ও তাজা ফল আর সবজিও নিল। ঘরে ফেরত আসার সময় ও গ্রামের গরিব লোকের বাড়ির সামনে দাঁড়ালো। ও ওদের খাবার আর কিছু কয়েন দিল। কাকা, এই নিন সামান্য পয়সা আর রাশন। আপনাকে ক্ষুধার্ত থাকতে হবে না, ভগবান সব ঠিক করে দেবে। তুমি অনেক সৎ মানুষ সরজু, ভগবান তোমায় সবসময় খুশি রাখুন। তোমার জন্যই
আজকে আমার ঘরে আগুন চড়বে। সার্জুর ভেতর থেকে খুব আনন্দ হলো। ওর লোকেদের সাহায্য করতে খুব ভালো লাগে। সেই সময় কিশোর সার্জুকে দেখলো। ও দেখলো যে সার্জু পয়সা বিতরণ করছে। ওর খুব হিংসে হলো। ও ভাবলো যে একজন গরিব লোক কি করে এত ধনী হতে পারে। ওর মনে হলো যে সার্জু কোনো খাজানা পেয়ে গেছে। ও এর রহস্য জানতে চাইতো। এই সার্জু তো রাতারাতি ধনী হয়ে গেছে, নিশ্চয়ই ওর কাছে কোনো সম্পদ আছে। আমাকে খোঁজ নিতে হবে। ও রেগে গিয়ে নিজের মাথা নাড়ালো। রাতে সার্জু নিজের বাড়ি থেকে বাইরে বেরোলো। ওর হাতে একটা পুরনো থলি ছিল। ও চারপাশটা দেখে নিল, যদি কেউ ওকে দেখে ফেলে। যখন ওর বিশ্বাস হলো যে কেউ দেখছে না, তখন ও আগে এগোলো। কিন্তু গাছের পেছনে কিশোর লুকিয়েছিল। ও চুপচাপ সার্জুর পেছনে চলতে লাগলো। সার্জু সেই জাদুই গাছের সামনে পৌঁছালো। ও এটা জানতো না যে কিশোরও ওর পিছু পিছু আসছে। ও গাছের সামনে দাঁড়ালো আর ও দুবার সেটা হালকা করে থাপ্পড় দিল। আর কিছুক্ষণের মধ্যেই সোনার ফল নিচে পড়ল। সার্জু সেটা উঠিয়ে নিজের থলিতে রাখলো আর সেখান থেকে চলে গেল। কিশোর এই সব দেখে নিল। ওর চোখ লোভে চমকাতে লাগলো। ও, এটা কি? এটা তো সোনার গাছ। আমি এটা চুরি করে নেব আর সব থেকে ধনী মানুষ হয়ে যাব। এটা বলে ও কিছুক্ষণ অবধি ভাবতে লাগলো। এবার আমি এই গাছটা কেটে সব সোনা বের করে নেব, তাহলে আমাকে কারোর সামনে হাত বাড়াতে হবে না। এই সব সোনা আমার। ও নিয়মের পরোয়া করে না। ও শুধু ধনী হতে চাইতো। আর পরের রাতে কিশোর কুড়ুল নিয়ে গাছের সামনে পৌঁছালো। ও কুড়ুলটাকে ওপরে ওঠালো আর পুরো শক্তির সাথে গাছের ওপরে আঘাত করলো। কিন্তু গাছ ভাঙলো না, বরঞ্চ সেটা নড়তে লাগলো। আকাশে জোরে বিদ্যুতের আওয়াজ শোনা গেল। সোনার ফল পাথরে পরিবর্তিত হয়ে গেল। গাছকে খুব রাগের মনে হচ্ছিল। তখন সার্জু দৌড়ে সেখানে পৌঁছালো আর কিশোরকে কোদালের সাথে দেখলো। ও গাছকে নড়তে দেখলো। গাছের ডাল সাপের মতো নড়তে লাগলো। ও কিশোরের শরীরটা জড়িয়ে ধরলো। কিশোর ফেঁসে গেল। ও সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো। ও খুব ভয় পেয়ে গেল। ডালগুলো ওকে খুব জোরে ধরেছিল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও সার্জু, আমাকে বাঁচাও। এই গাছটা আমাকে মেরে ফেলবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তখনই সেখানে সাধু প্রকট হলো। ওনাকে এখন খুব রাগে দেখাচ্ছে। ওনার চোখে পরিষ্কার রাগ ফুটে উঠছে। ও নিজের লাঠি কিশোরের দিকে উঠিয়ে ইশারা করলো। লোভী মানুষ, তুই তোর লোভের জন্য এই গাছটার তুই অপমান করেছিস। তোকে এর শাস্তি নিশ্চয়ই পেতে হবে। তখনই সার্জু আগে এসে বসলো আর হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা, অনুগ্রহ করে ওনাকে ছেড়ে দিন। ও নিশ্চয়ই ওর ভুলটা বুঝতে পেরেছে। লোভ ওর চোখটা ভ্রষ্ট করে দিয়েছিল। ওকে আরো একটা সুযোগ দিয়ে দিন। সাধু সার্জুর দিকে তাকালো। ও দেখলো যে সার্জু এখনো দয়ালু। কিশোরকে শেষবারের মতন সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। উনি নিজে লাঠি ঘোরালেন। গাছ কিশোরকে ছেড়ে দিল। কিশোর মাটিতে পড়ে গেল। শুধু তোমার কথাতেই আমি ওকে ছেড়ে দিচ্ছি সার্জু। কিশোর, মনে রেখো, যে অন্যদের ক্ষতি চায় তার কখনো ভালো হয় না। কিশোর তৎক্ষণাৎ নিজের ভুল বুঝতে পারল। ও হাঁটু গেড়ে বসে পড়ল আর ক্ষমা চাইল। বাবা আর সার্জু, আমি আপনাদের কাছে এই দুষ্কর্মের জন্য ক্ষমা চাইছি। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে কখনো লোভ করব না আর যত ইচ্ছা সেবা করব মানুষের। সাধু সহমতির সাথে মাথা নাড়ালো আর তারপর হাওয়াতে আবার গায়েব হয়ে গেল। সার্জু আর কিশোর একে অপরকে দেখল। কিশোরের চেহারায় ওর অনুতাপ পরিষ্কার দেখা যাচ্ছিল। এইভাবেই রাতটা শেষ হলো। পরের দিন আবার সূর্যোদয় হলো। জাদুই গাছকে আবার সবুজে ভরা আর খুশি দেখাচ্ছিল। কিশোর সার্জুর বাড়ি এলো। ও এখন খুবই বিনম্র। ও চকমকে জামা কাপড় পরেনি। ও সার্জুর জন্য কিছু বীজ নিয়ে এসেছিল।
আর সরজু আর চম্পার কাছে ক্ষমা চাইলো। সরজু ভাই, আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার জীবন বাঁচিয়েছো যেখানে আমি তোমার ক্ষতি করতে চেয়েছিলাম। আজকে থেকে আমিও তোমার মতন একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। কোনো ব্যাপার না কিশোর ভাই, এখন আমরা সবাই মিলে গ্রামের সেবা করব। সবাই একসাথে থাকবো, তাহলে আনন্দ বাড়বে। সরজু হাসলো আর ওকে গলায় জড়িয়ে ধরল। এখন ওরা বন্ধু হয়ে গেল। আজকে থেকে আমি গ্রামের সবার হেল্প করব, আর সেটা আমি আমার কাজ ভেবেও নিয়েছি আগে থেকে, যেটা আমি তোমার সাথে করতে চাই। সেটা কি? গ্রামের বাচ্চাদের জন্য একটা ফ্রি স্কুল। এতে আমাদের গ্রামের বাচ্চাদেরকে পড়াশোনার জন্য আর অন্য শহরে যেতে হবেই না কখনো। সরজু তৎক্ষণাৎ খুশি হয়ে গেল আর হ্যাঁতে মাথা নাড়ালো। চম্পাই পরিবর্তন দেখে খুশি হয়ে গেল। ও জানতো যে জাদুই গাছ ওকে একটা ভালো শিক্ষা দিয়েছিল। কিছু মাস পর সরজু আর কিশোর মিলে একটা নতুন স্কুলের উদ্ঘাটন করলো। গ্রামের সব লোকেরা খুশি হয়ে গেল। সরজু আর কিশোর একসাথে মিলে কাজ করত। বাচ্চারা স্কুলে বসে বই পড়ত। জাদুই গাছ এখনো প্রত্যেক সপ্তাহে একটা সোনার ফল দিত। সরজু তার ব্যবহার শিক্ষকদের দিতে আর বই কিনতে ব্যবহার করত। গ্রাম এখন গরিব নয়। আর তারপর একদিন চম্পা আর সরজু কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে থেকে গ্রামের স্কুলকে দেখছিল। চম্পা স্কুলের ইউনিফর্ম পরে আছে। দেখো বাবা, আমাদের গ্রাম কত বদলে গেছে। সব বাচ্চারা পড়ছে আর সবাই খুব খুশিতেও আছে। এই সব কিছু জাদুই গাছের জন্য হয়েছে। হ্যাঁ বাবু, কিন্তু আসল জাদু তো সবার পরিশ্রম আর বুকের মধ্যে থাকে। যখন আমরা লোভ ছেড়ে দিই তখন সবকিছুই জাদুই মনে হতে থাকে। সবসময় মনে রেখো চম্পা, আসল সম্পদ সোনা নয়, বরঞ্চ আমাদের ভালো হওয়া। হ্যাঁ বাবা, আমি সব সময় তোমার কথা মনে রাখবো। এরপর চম্পা স্কুলে চলে গেল। আর এখানেই আমাদের গল্প শেষ হয়ে গেল।